দল ভাঙনের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। তো এর আগে আরো অনেক কিছু হয়েছে। এরপরে দল ভাঙন, তারপরে -2, 3 এসব ফর্মুলা এসেছিল এবং সেখানে আসলে কাউকে জিতিয়ে আনার একটা কৌশল ছিল, জিতিয়ে আনার একটা টার্গেট ছিল। তখন জরিপ করা হয়েছিল যে কোন আসনে আসলে কে জিতে জিতে আসবে এবং ভোটের ব্যবধান কোথায়, কোথায় একটু কম আছে। এই জরিপগুলো করে সেখানে মেকানিজম যেটা করার সেটা করা হয়েছিল। এক্সট্রা ব্যালট যেভাবে সিল মেরে রাখার দরকার ছিল সেভাবে সিল মেরে রাখা হয়েছিল। এবং সেখানে আসলে হিসেব নিকেশ অনেক জায়গায় পাল্টে গেছিল এবং কোথাও, কোথাও ১০০ ভাগ আপনি ধরেন ৮৭% ভোটও কাস্ট হওয়া কিন্তু বিশাল ব্যাপার। আপনার এই ভোটার তালিকার মধ্যে আ মৃত ভোটার থাকতে পারে। যদিও মৃত ভোটার কর্তন হয়েছে, প্রবাসী ভোটার ছিল। আ তারপরে অনেকে ভোট দিতে আসেন। নারীদের একটা বড় অংশ তখন আসলে ভোট দিতে সেভাবে আসেন নাই। সেখানে পর্যবেক্ষকরা দেশি বিদেশি পর্যবেক্ষকরাও তাদের রিপোর্টেও এটাকে খুব গ্রহণযোগ্য একটি ভোট হিসাবে এস্টাবলিশড করেছেন। আমি জানি না ডক্টর আব্দুল আলিমের কাছে ভিন্ন রিপোর্ট আছে কিনা, কারণ তিনি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে তখন থেকে কাজ করছেন। এবং আমরা সাংবাদিকরাও সেই ভোটকে খুবই একটা ভালো ভোট হিসাবে এস্টাবলিশ করেছি। আজও আমরা কিন্তু এই ভোটে যেই বিষয়গুলো ছিল যেই মেকানিজম গুলো ছিল, যে ইঞ্জিনিয়ারিং গুলো ছিল, সেগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারি নাই। যেখানে ডামি প্রার্থী রাখা হয়েছিল এই ইলেকশনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ করার জন্যে, সেই ভোটও হওয়ার কিন্তু এখন সুযোগ নাই। কারণ যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে, তারা তাদের যে অবস্থান, সুসংহত অবস্থান আছে, আমার কাছে মনে হচ্ছে না যে সেই ২০২৪-১৮ কিংবা ২৪ সালের ২০২৪-১৮ কিংবা ১৪ সালের ফরম্যাটের কোনো নির্বাচন হবে। কিন্তু অনেকে হয়তো ধারণা করছেন ২০০৮ সালের ফরম্যাটের কোনো নির্বাচন হবে কিনা এবং সেজন্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা আনছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ২০০৮। ২০০৮ কে আমরা অনেকে আলোচনায় আনছি, কিন্তু ২০০৮ কে আলোচনায় খুব বেশি ফোকাস করছি না। ২০১৪, ১৮ এবং ২৪ এ যেটা হয়েছে সেটা সরাসরি চুরি ডাকাতি হয়েছে। সেটা আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো ওই যে যেখানে যেহেতু প্রকৌশলের বিষয় আছে, খুব সুন্দরভাবে আপনি সাজানো গোছানো কাজ করবেন। আপনি দেখতে খুব পশ, আপনার লুকটা খুব পশ, কিন্তু ভেতরে আপনার সবকিছু নষ্ট। যেটা হয়েছে ২০০৮ সালে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে গবেষণা করলে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেই বিষয়গুলো আপনি পাবেন। আ যেমন ২০০৮ সালের ইঞ্জিনিয়ারিংটা শুরু হয়েছে কোত্থেকে? দল ভাঙনের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। দলগুলো ভাঙনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। সেটা দিয়ে কিন্তু এর আগে আরো অনেক কিছু হয়েছে। এরপরে দল ভাঙন, তারপরে -2, 3 এসব ফর্মুলা এসেছিল। সীমানা পুনর্নির্ধারণের বিষয় এসেছিল। আমি জানি না যে নেসার আহমেদ এসব বিষয়গুলো আগে বলেছে কিনা, আমি তার বক্তব্য পুরোপুরি শুনি নাই। আ সীমানা পুনর্নির্ধারণ যেটা করা হয়েছিল ২০০৮ সালে কাটসিট করে, যে এইখানকার হয়তো একটা উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরেকটা আসনের সাথে। একটা উপজেলার হয়তো ২ টা আসনে ফেলা হয়েছে। আ মানে একেবারে অপরিকল্পিতভাবে, এবং সেখানেই আসলে কাউকে জিতিয়ে আনার একটা কৌশল ছিল, জিতিয়ে আনার একটা টার্গেট ছিল। আমি আ এখানে আসার আগে একজন সাবেক সচিবের সাথে কথা বলছিলাম, যিনি ওই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তো তিনি বলছিলেন আমাকে, খুব খোলামেলাভাবে বলছিলেন যে তখন ইঞ্জিনিয়ারিং গুলো কিভাবে হয়েছিল। সবকিছু হয়তো এখানে খোলামেলা বলাও যাবে না। তার একটা বড় বিষয় হলো, উনি বলেছেন যে তখন জরিপ করা হয়েছিল যে কোন আসনে আসলে কে জিতে আসবে এবং ভোটের ব্যবধান কোথায়, কোথায় একটু কম আছে। এই জরিপগুলো করে সেখানে মেকানিজম যেটা করার সেটা করা হয়েছিল এবং আপনারা জানেন যে ৮৭% ভোট কাস্ট হয়েছিল ২০০৮ সালে। এটা এখনো পর্যন্ত আমাদের সর্বোচ্চ রেকর্ড এবং অনেক জায়গায় ১০০ ভাগের বেশি ভোট কাস্ট হয়েছিল। এবং এই সাবেক সচিব আমাকে বলছিলেন যে আ অনেক জায়গায় একেবারে আসন ভিত্তিক হিসাব করে এক্সট্রা ব্যালট এক্সট্রা ব্যালট যেভাবে সিল মেরে রাখার দরকার ছিল সেভাবে সিল মেরে রাখা হয়েছিল। এবং সেখানে আসলে হিসেব নিকেশ অনেক জায়গায় পাল্টে গেছিল এবং কোথাও, কোথাও ১০০ ভাগ আপনি ধরেন ৮৭% ভোটও কাস্ট হওয়া কিন্তু বিশাল ব্যাপার। আপনার এই ভোটার তালিকার মধ্যে আ মৃত ভোটার থাকতে পারে। যদিও ভোটার কর্তন হয়েছে, প্রবাসী ভোটার ছিল। তারপরে অনেকে ভোট দিতে আসেন। নারীদের একটা বড় অংশ তখন আসলে ভোট দিতে সেভাবে আসেন নাই। কিন্তু ২০০৮ সালের এই ভোটকে খুব উচ্চমার্গীয় ভোট হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে।
সেখানে পর্যবেক্ষকরা দেশি বিদেশি পর্যবেক্ষকরাও তাদের রিপোর্টও এটাকে খুব গ্রহণযোগ্য একটি ভোট হিসাবে এস্টাবলিশ করেছেন। আমি জানি না ডক্টর আব্দুল আলিমের কাছে ভিন্ন রিপোর্ট আছে কিনা, কারণ তিনি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে তখন থেকে কাজ করছেন। এবং আমরা সাংবাদিকরাও সেই ভোটকে খুবই একটা ভালো ভোট হিসাবে এস্টাবলিশ করেছে। আজও আমরা কিন্তু এই ভোটে যেই বিষয়গুলো ছিল যেই মেকানিজমগুলো ছিল, যে ইঞ্জিনিয়ারিংগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের মধ্যে একটা ধারণা করা হচ্ছে যে ২০০৮ সালের ফরম্যাটের কোনো ইলেকশন হবে কিনা। ২০১৪ সালের ফরম্যাটে ইলেকশন হওয়ার কি এখন সুযোগ আছে? ২০১৪ সালে তো একতরফা ভোট হয়েছিল, বিনা ভোটের মানে নির্বাচন হয়েছিল, যেখানে ১৫০র বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এটা তো এখন সুযোগ নাই। ২০১৪ সালের ফরম্যাটে ভোট হওয়ারও এখন সুযোগ নাই। ২০১৮ সালের ফরম্যাটের ভোট হওয়ারও এখন কি সুযোগ আছে? নাই। যেটা দিনের ভোট রাতে হয়েছিল। এবং ২০২৪ সালে যে ভোট হয়েছিল, যেটা বলা হয় যে ডামি ভোট, যেখানে ডামি প্রার্থী রাখা হয়েছিল এই ইলেকশনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ করার জন্যে, সেই ভোটও হওয়ার কিন্তু এখন সুযোগ নাই। কারণ যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের যে অবস্থান, সুসংগত অবস্থান আছে, আমার কাছে মনে হচ্ছে না যে সেই ২০২৪-১৮ কিংবা ২৪ সালের ২০২৪-১৮ কিংবা ১৪ সালের ফরম্যাটের কোনো নির্বাচন হবে। কিন্তু অনেকে হয়তো ধারণা করছেন ২০০৮ সালের ফরম্যাটের কোনো নির্বাচন হবে কিনা, এবং সেজন্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা আনছেন। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কারা? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে কে? প্রথমত সরকার। কারণ ২০০৮ সালের ইঞ্জিনিয়ারিংটা তো ওয়ান ইলেভেন সরকারই করেছে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে আসলে সরকার সেটা করছে কিনা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে আমলা, পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন নিয়ে এখানে কথা হয়েছে অনেক কিছু। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে আমরা সাংবাদিকরাও জড়িত থাকি। কারণ আমরা যেটা উপস্থাপন করা দরকার সেটা উপস্থাপন করি না। সেটা আমাদের ভয় হোক, বেনিফিশিয়ারির লোভে হোক, আমাদের নিজেদের টিকে থাকার কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা সেই বিষয়গুলো করতে পারি না। এবং এখানে বড় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন, সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন। এই তিনটার সমন্বয়ে কিন্তু মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়। এখন এই তিনটার সমন্বয়টা আসলে কতটা হচ্ছে? সরকারের ক্ষেত্রে আমি বলবো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন তিনি চান। আমি যেটা মনে করি, আমি এটা বিশ্বাস করি যে ওনার এই আহ, আকাঙ্ক্ষা আছে যে একটা ভালো নির্বাচন হোক, কিন্তু ওনার সরকারের মধ্যে যে বিভিন্ন টাইপের লোক আছে, সবার আকাঙ্ক্ষা হয়তো এক না। নির্বাচন কমিশনের এখানে আসলে ভূমিকা কতটা শক্ত হবে, শক্ত আছে, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু মূল সমস্যাটা তৈরি হয়েছে পুলিশ প্রশাসন, আমলাদেরকে নিয়ে। তারা আসলে সবসময় বেনিফিশিয়ারি হতে চায়, তারা ক্ষমতার সাথে থাকতে চায়, ক্ষমতার সাথে থেকে তারা সুবিধা নিতে চায়। সেক্ষেত্রে তারা এখানে এই ইঞ্জিনিয়ারিং এর সাথে কতটা জড়িত থাকতে পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি যদি বলি যে এখানে প্রতিরোধের আসলে কারা ভূমিকা রাখবে, প্রতিরোধে আসলে মূল ভূমিকা যেটা আমি বললাম যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে যেরকম সুসংগত অবস্থানে আছে, তাতে তারাই এখানে মূল ভূমিকাটা তাদেরকে রাখতে হবে, যে এই ধরনের যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু তারা যদি আঁচ করতে পারেন, সে বা তার বিরুদ্ধে যেন তারা ভূমিকা রাখতে পারেন। একই সাথে নাগরিক সমাজের প্রসঙ্গ আসছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের তরুণরা এখন যেভাবে বলেন, যেভাবে প্রতিবাদ করেন, যেভাবে দাঁড়িয়ে যান, আমার কাছে মনে হচ্ছে যে তরুণদের যেই অবস্থান আছে, এখন ৪ কোটি তরুণ ভোটার আছে যারা ২০০৮-এর পরে ভোট দিতে পারে নাই দীর্ঘ সময় ধরে। তারা ভোট দেওয়ার সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। এই তরুণরা এই অবস্থানে যদি থাকেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা দেখিয়েছেন, এই অবস্থান যদি তারা ধরে রাখেন, তাতে আমার মনে হয় ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সরকার, নির্বাচন কমিশন কেউ পার পাবে না। একই সাথে আমি আমি মিডিয়া কর্মী হিসাবে, আমরা মিডিয়াতে যারা কাজ করি, তারা যদি সঠিক ভূমিকা না রাখতে পারি, এর বিকল্প কারা ভূমিকা রেখেছে? সোশ্যাল মিডিয়াগুলো, আমরা মেইন স্ট্রিমের মিডিয়াগুলো সঠিক ভূমিকা রাখতে পারি নাই নানান কারণে। কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু বসেছিল না। সোশ্যাল মিডিয়াগুলো এই ২৪-এর বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হচ্ছে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই দুইটা, একটা হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। এই দুই পক্ষের কারণে আমার মনে হয়
আমরা একটা যদি এরকম কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিছু হতে চায় আমরা সেটা ঠেকায় দিতে পারবো। আশা করি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ পাবো। যেই নতুন বাংলাদেশ একটা স্থিতিশীল এবং আমাদের আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে ওই সরকারে যারা আসবেন। এবং এইখানে আমরা যারা আছি রাজনৈতিক দল, আমরা তরুণ প্রজন্ম, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া যারা আছি, তারা বলিষ্ঠ ভূমিকা রাখলেই আমরা আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ সবাইকে।